17 বছর পর কাল দেশে ফিরছেন তারেক রহমান। ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন আজ। সংবর্ধনায় সংক্ষিপ্ত ভাষণ শেষে মাকে দেখতে যাবেন এভার কেয়ারে। রাজধানীর 300 ফিটে একদিন আগেই সমবেত সারা দেশের বিএনপি নেতাকর্মী সমর্থকরা। উৎসব মুখর সভাস্থল। জনগণ নিরাপত্তা দেবে তারেক রহমানকে বলেছেন মির্জা আব্বাস। তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিএনপির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এলডিপি ছেড়ে বিএনপিতে রেদওয়ান, মান্না, সাইফুল, সাকি ও নূরসহ 9টি আসনে ছাড়। এসব আসনে দলের কেউ প্রার্থী হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। তারেক রহমানের সংবর্ধনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে ইসিতে জামাত। ভারতের সহযোগিতায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, অভিযোগ এনসিপি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দীর্ঘ 17 বছর পর আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সপরিবারে ফ্লাইটে উঠবেন স্থানীয় সময় আজ সন্ধ্যা 6টায়। কাল বৃহস্পতিবার দুপুর 11:55 ঢাকায় অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে সরাসরি সংবর্ধনা সমাবেশে যোগ দিয়েই এভার কেয়ারে যাবেন চিকিৎসাধীন মাকে দেখতে। সমাবেশে একাই বক্তব্য রাখবেন তিনি। এদিকে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দলগত পদক্ষেপের পাশাপাশি সরকারি ব্যবস্থা থাকছে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুভ মাহফুজের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বুধবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, বৃহস্পতিবার দুপুর 11:55 ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। সেখানে তাকে অনাড়ম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তিনি বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রা বিরতির পর বেলা 11:50 ঢাকায় অবতরণ করবেন ইনশাআল্লাহ। বিমানবন্দরে তাকে অনাড়ম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। বিমানবন্দর থেকে সরাসরি 300 ফিটে যাবেন তারেক রহমান। বক্তব্য রাখবেন সংবর্ধনা অনুষ্ঠানে। এরপরে মাকে দেখতে যাবেন এভার কেয়ার হাসপাতালে। সেখান থেকে যাবেন গুলশানের বাসায়। বিমানবন্দর থেকে তিনি চিকিৎসাধীন দেশনেত্রীর শয্যা পাশে অবস্থানের জন্য এভার কেয়ার হাসপাতালে যাবেন 36 জুলাই এক্সপ্রেস ওয়ে, যেটা 300 ফিট বললে সবাই চেনে। 300 ফিট সড়কে অ্যাক্সেস রোড হয়ে যাবেন। প্রতিমধ্যে তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এ সময় তারেক রহমানের আগামী কয়েকদিনের কর্মসূচির কথাও জানান সালাউদ্দিন আহমদ। শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। 27 তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানের যে কর্মসূচি, পঙ্গু হাসপাতালে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া, সেটা। এদিকে জনদুর্ভোগ এড়াতে ও নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ রাখতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বেচ্ছাকর্মী আছে এবং তারা মানে যেখানেই লোকজন আমাদের দাঁড়াবে, জেলা থেকে লোকজন আসবে, তৃণমূল থেকে আসবে, তাদেরকে সুশৃঙ্খল রাখার জন্য তারা ব্যবস্থা নেবে। তাদেরকে সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। দলের পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা জানান নিরাপত্তা প্রধান AKM শামসুল ইসলাম। সব গভর্নমেন্টাল অর্গানাইজেশন আমাদের দলীয় যে শক্তি আছে সেটাকে ইন্টিগ্রেট করে আমরা আশা করছি আমাদের জানা মতে যতটুকু নিরাপত্তা থ্রেট আছে তার চাইতে অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করতে পারি। এদিকে সিলেট বিমানবন্দরে তারেক রহমানের যাত্রা বিরতিকে কেন্দ্র করে সেখানে অহেতুক ভিড় না করার অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো নেতৃবৃন্দ কেউ অহেতুক বিমানবন্দরে ভিড় করবেন না। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।
দর্শক, এই মুহূর্তে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আছেন যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হান্নান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কটা নাগাদ দেশের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন? ধন্যবাদ মামুন আপনাকে। আপনি দেখছেন আমি লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে টার্মিনাল G4 সেখানে দাঁড়িয়ে রয়েছি। আমরা ধারণা করছি ঠিক তার 1-1.5 ঘন্টার মধ্যে তারেক রহমান হিথ্রো এয়ারপোর্টের এই টার্মিনাল দিয়ে প্রবেশ করবেন, কারণ আর 4 থেকে 4.5 ঘন্টা সময় রয়েছে ফ্লাইট করার। যেই বাংলাদেশ বিমানের ফ্লাইটে তিনি ভ্রমণ করবেন সেটি লন্ডনের হিথ্রো থেকে লন্ডন স্থানীয় সময় 6টা 15 মিনিটে ছেড়ে যাবার কথা রয়েছে এবং এই ফ্লাইটটি সরাসরি সিলেটে যাবে আগামীকাল 25শে ডিসেম্বর সকাল 9টা 45 মিনিটে। সেখানে 1 ঘন্টা যাত্রা বিরতি হবার পর সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সকাল 11টা 45 মিনিটে। আর তারেক রহমানের সফর সঙ্গী অনেকেই রয়েছেন, তবে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটি জানতে পেরেছি, তারেক রহমান এর নামে 6টি টিকিট ক্রয় করা হয়েছে, যেখানে তারেক রহমানের পাশাপাশি তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার চাইমা রহমান এবং তার পার্সোনাল সেক্রেটারি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং প্রেস সেক্রেটারি রয়েছেন তার সাথে। এছাড়াও যুক্তরাজ্য বিএনপির অসংখ্য নেতাকর্মীও একই ফ্লাইটে ভ্রমণ করার কথা রয়েছে। এদিকে আপনারা জানেন তারেক রহমান যেহেতু দীর্ঘ 17 বছর 3 মাস লন্ডনে নির্বাসিত জীবনযাপন করেছেন, তাই যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের সাথে তারেক রহমানের একটি গভীর সম্পর্ক তৈরি হয়েছে এবং অনেক নেতাকর্মী ইতিমধ্যেই লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে এসে ভিড় করছেন। যদিও তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছিল নেতাকর্মীরা যেন ভিড় না করেন, কারণ এক্ষেত্রে জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। এদিকে তারেক রহমান যেখান থেকে তিনি রওনা দিবেন, মানে যেই কিংস্টন এলাকায় তিনি থাকেন, সেখান থেকে লন্ডনের হিথ্রো টার্মিনালে আসতে, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, 1 ঘন্টার মতো সময় লাগবে। আমরা ধারণা করছি তারেক রহমান আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই লন্ডনের এই হিথ্রো টার্মিনালে এসে পৌঁছাবেন। বিস্তারিত কোনো আপডেট থাকলে আমরা আপনাদেরকে তুলে ধরবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। হান্নান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা লন্ডন থেকে এই মুহূর্তে যেতে চাই 300 ফিটে। সেখানে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সরাসরি যাচ্ছি সেখানে। সৈকত, মঞ্চ তৈরির কাজের অগ্রগতি এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। আসবেন এবং আপনি জানেন যে 300 এই এলাকাতে যে এই মঞ্চকে কেন্দ্র করে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সেটা কিন্তু গতকালকে শুরু হয়েছে এবং সময় যত গড়াচ্ছে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তত বাড়ছে। তাদের সেই অপেক্ষা, তাদের সেই কাঙ্ক্ষিত সময় যে এখানে এসে তারা আবার কিন্তু তারেক বাংলাদেশ তার আশা এবং তিনি আসবেন সেটা কিন্তু উদ্ধার করা হয়েছে। নেতাকর্মীরা যাতে কোনোভাবেই মূল করতে না পারে, বিশেষ করে পুলিশ রয়েছে, পুলিশের যে আশাপাশি নিরাপত্তা বাহিনী ছাড়াও বিএনপির যে নিজস্ব নিরাপত্তা সবকিছুই কিন্তু এই পুরো মঞ্চটির নিরাপত্তার দায়িত্বে জোরদার রয়েছে এবং মঞ্চের কাজ কিন্তু প্রায় একেবারেই শেষ পর্যায়ে। মঞ্চের যে আরো টুকটাক যে কাজগুলো রয়েছে, এখন লাইটিং এর কাজ বা অন্যান্য বৈদ্যুতিক যে কাজ, ইলেকট্রিক কাজ, এগুলো করা হচ্ছে এবং আপনারা জানেন এই মঞ্চটি পাশে এবং একটি অংশ দিয়ে মানুষ চলাচল করছে। এর জন্য যাতে 100 গাড়ি চলাচল করতে পারে এই বিষয়গুলো দেখাশোনা করা হচ্ছে। দেশের পক্ষ থেকে যারা মঞ্চের দায়িত্বে আছে তারা খুব দেখাশোনা করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে যারা মঞ্চের দায়িত্বে আছে তারা বারবারই বলছেন যে এই গাড়ি যাতে নির্বিঘ্নে যেতে পারে। যারা এখন পর্যন্ত দর্শক এখানে এসেছেন, যারা বিএনপি নেতাকর্মীরা এসেছেন, তাদেরকে বলছেন তারা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না করে, তারা যাতে ধৈর্যের নিয়ম অনুযায়ী এবং নিরাপত্তা সুন্দরভাবে থাকেন। সবকিছু কিন্তু বিএনপির এই মঞ্চ থেকে বলা হচ্ছে এবং দূর দূরান্ত থেকে ঢাকার বাইরের যারা নেতাকর্মীরা আসছেন তাদের যে উৎসাহ উদ্দীপনা, তাদের মধ্যে কিন্তু এক ধরনের উদ্দীপনা এবং তারা এখানেই
সারা রাত অবস্থান করবেন এবং তারা বলছেন যেহেতু আর মাত্র কয়েক ঘন্টা। সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম সৈকতের মাধ্যমে যে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তারেক রহমানের সংবর্ধনা স্থলে সেখানে লোকারণ্য একদিন আগেই, এবং সেই খবরই জানাচ্ছিলেন। আমরা পরবর্তীতে আবারও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। রাজধানীর ৩০০ ফিট সড়কে তারেক রহমানের অভ্যর্থনা মঞ্চ ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভিড়, প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উৎসবমুখর সভাস্থল। তারেক রহমানকে নিরাপত্তা দেবে জনগণ। স্মরণকালে সেরা গণ জমায়েতের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাতে প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর ৩০০ ফিট সড়কে অভ্যর্থনা মঞ্চ তৈরির কাজ শেষ। এখানেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির আগামী দিনের কাণ্ডারি। এরই মধ্যে সভাস্থলে এসে জড়ো হয়েছেন উৎফুল্ল দলীয় নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন আর স্লোগানে উৎসব মুখর হয়ে উঠেছে অভ্যর্থনা স্থল। ৬৮,০০০ গ্রামের মানুষ অপেক্ষা আছেন প্রিয় নেতাকে বরণ করার জন্য। আমরা সবাই অপেক্ষা আছি তারেক রহমানকে বরণ করার জন্য, একবার দেখার জন্য। দীর্ঘ ১৭ বছর আমরা যার প্রতীক্ষায় ছিলাম, আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমরা প্রিয় নেতাকে বরণ করতে এই ঢাকায় এসে উপস্থিত হয়েছি। এখনই চলে আসছেন হাজার হাজার নেতাকর্মী, বিকাল হইতে আরও করবে সমাগম, দেখবেন রাতের সকালে তো জনসমুদ্রে পরিণত হবে। শেষ হতে চলেছে ১৭ বছরের দীর্ঘ অপেক্ষা। নেতাকর্মীদের মাঝে ফিরছেন প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে তাই ভক্ত সমর্থকদের বাড়তি উচ্ছ্বাস। আগামী দিনে এই বাংলাদেশের যে স্বপ্ন, এই স্বপ্নটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পূরণ করবেন। আমরা চাই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসরণ করে আমাদের বাংলাদেশকে সুসংগঠিত করবেন। আমাদের স্বপ্ন, সেই শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য ৩১ দফা কর্মসূচি দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এটি যুগান্তকারী সিদ্ধান্ত। সারা বাংলাদেশের কোটি কোটি জনতা ওনার নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখছে। অভ্যর্থনার প্রস্তুতি ঘুরে দেখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। স্মরণকালের সেরা জনসমাগম ঘটবে এমনটাই প্রত্যাশা বিএনপির। তারেক রহমান একজন জনপ্রিয় নেতা, তার সিকিউরিটি প্রবলেম থাকার কথা না, তারপরও দেশে অনেক সমস্যা হচ্ছে, সে কারণে আমাদের কিছু সিকিউরিটি মেজার নিতে হচ্ছে এবং সেটা আমরা নেব। সবার হাতে ফ্ল্যাগ, সবার হাতে খাওয়া, সবার হাতে ব্যাগ। আমি এমন দৃশ্য, আমার রাজনৈতিক জীবন প্রায় ৫০ থেকে ৬০ বছর, আমি এমন দৃশ্য কখনো দেখি নাই। অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের জন্য রাস্তা জুড়ে বসানো হয়েছে এলইডি মনিটর। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রয়েছে ২০০-র বেশি জেনারেটর। এছাড়া কর্মীদের দুর্ভোগ লাঘবে নানা ব্যবস্থা নিয়েছে বিএনপি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে একদিন আগেই সারা দেশের বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা প্রিয় নেতাকে বরণ করে নিতে এসেছেন ৩০০ ফিটের মূল অভ্যর্থনা মঞ্চ এলাকায়। অনেকে এসেছেন ছোট্ট সন্তানদের নিয়ে। তারা বলছেন তারেক রহমান এখন শুধু বিএনপির নেতা নন, জাতিকে নেতৃত্ব দিতেই দেশে ফিরছেন তিনি। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। পাবনা থেকে বাবা ও কাকার সাথে তারেক রহমানকে দেখতে একদিন আগেই এসেছেন ছোট্ট রাহা। মোবাইল ফোনে তারেক রহমানকে দেখে রীতিমতো ভক্ত হয়েছে সে। তাই সামনাসামনি দেখতে বাবা ও কাকার কাছে বায়না ছিল রাহার। আমি পাবনা থেকে আসছি। কি করতে আসছো? তারেক রহমানকে দেখতে আসছি। পাবনা থেকে আসছো এত দূর থেকে? জি। কেন আসছো তুমি? তারেক রহমানকে দেখতে। তাই? তারেক রহমানকে কি চিনো? জি, জি, আমি ওকে ভালোবাসি। তাই? তারেক রহমানকে কিছু বলতে চাও? জি। কি বলতে চাও বলো? দেশের ভালোর জন্য কাজ করুক। বাবা বিএনপি করেন। অন্য অনেক নেতাকর্মীর মতো তিনিও হয়রানি ও মামলার শিকার হয়েছেন, কিন্তু তারেক রহমানের চেয়ে বেশি আত্মত্যাগ কেউ তো করেনি। এজন্য সামনাসামনি সম্মান জানাতে ছোট্ট মেয়েকেও সাথে এনেছেন তিনি। আসছি, আমিও আগেও তারেক রহমানের দেখছি, কিন্তু আমার মাইয়া হয়তো আর এই সময় দেখে নাই। দীর্ঘ ১৭ বছর পরে দেশে আসতেছে। ওনার উপরেও অনেক জুলুম নির্যাতন হয়েছে। ওনার মা অসুস্থ, উনি দেশে আইতে পারছে না শত চেষ্টার পরেও। তাই আরও বহুত লোক আসতেছে আমাদের এলাকা থেকে।
তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার থেকে এসেছেন মহিলা দলের নেতাকর্মীরা। তারা বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পরিকল্পনায় নারীরা সব সময় অগ্রাধিকার পাচ্ছে। এজন্য প্রিয় নেতাকে স্বাগত জানাতে আগেভাগেই ঢাকার অভ্যর্থনা মঞ্চ এলাকায় তারা। তারেক রহমান একটা সিংহ পুরুষ বাংলাদেশের, মানে কি একটা গর্ব আমাদের। কক্সবাজার জেলা থেকে আমরা খুব আনন্দ নিয়ে আসছি, শুধু আমাদের নেতাকে, আমাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। তারেক রহমান আল্লাহ রহমতে যদি সুস্থ ভোট হলে আমাদের তারেক রহমান বিপুল ভোটে জয় হবে, তখন প্রধানমন্ত্রী হবে। প্রধানমন্ত্রী হয়ে আমাদের সবচাইতে মহিলাদের উপকৃত বেশি হবে। একজন ভদ্র এবং নিষ্ঠাবান দেশনায়ক তারেক রহমানকে এখানে দেখতে আসছি। উনি নারীদেরকে প্রচুর পরিমাণ গুরুত্ব দিছে এবং নারীদের যেই মানে একটা অবমূল্য মানে বর্তমানে করা হচ্ছে তাকে উনি প্রতিকার করবে বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। দিনভরই এভাবে দলে দলে ও বিচ্ছিন্নভাবে ৩০০ ফিটের অভ্যর্থনা মঞ্চ এলাকায় আসছেন সারা দেশের বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, স্বাধীনতা বিরোধীর হস্তক্ষেপ থেকে দেশকে মুক্তি করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, দেশকে পুনর্গঠনের জন্য একমাত্র তারেক রহমানই এখন দেশে ভবিষ্যৎ এবং ভরসা। এতদিন যে স্বৈরাচারী ছিল তার কারণে তো এরকম সুযোগ হয় নাই, তো আমরাও তো এরকম সুযোগ পাই নাই, একটা কথা বলবো সেরকম সুযোগ আমরা কখনোই পাই নাই। আসুক, সুস্থভাবে আসুক, ইনশাল্লাহ কালকে দেখা হবে। বৃহস্পতিবার সকালের মধ্যে অভ্যর্থনা মঞ্চ এলাকা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত গুলশানের বাসা ও চেয়ারপারসনের কার্যালয়। এছাড়াও ৯০ নম্বর সড়কে নতুন করে করা হয়েছে নির্বাচন পরিচালনা অফিস। বাসা আর অফিস ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। বিএনপি নেতারা বলছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নন তারা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় আল মাসুম সবুজ। বেগম খালেদা জিয়ার ভাড়াবাড়ি ফিরোজার পাশে গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসা। নতুন করে সংস্কারের পাশাপাশি ভেতর এবং বাইরের দেয়ালেও পড়েছে রং তুলির আঁচড়। সাদা রঙের বাড়িটি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে ৪টি নতুন পুলিশ বক্স। ২৫ ডিসেম্বর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তনের পর এখানেই বসবাস করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানের এই বাড়িটি হতে চলেছে বর্তমান বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ তারেক রহমানের ঠিকানা। ইতিহাসের সাক্ষী হতে চলা এই বাড়িটি হয়ে উঠতে পারে ইতিহাসের অংশও। সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু কয়েকদিনের অপেক্ষা। গুলশানের বিএনপির চেয়ারপারসনের অফিসেই বসবেন তারেক রহমান। এখানেও লেগেছে সংস্কারের ছোঁয়া। স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ জানালেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি আছে বিএনপির। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্ব প্রধানত সরকারের, এবং সরকার ছাড়াও আমাদের নিজস্ব বিশাল কর্মী বাহিনী আছে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, কর্মী বান্ধব দল। আমাদের নিজস্ব সিকিউরিটি টিমও থাকবে এবং সরকার নিশ্চয়ই দায়িত্ব নিয়ে তার সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবে। আমরা নিরাপত্তা নিয়ে মোটেই শঙ্কিত নয়। ব্যাপক জনপ্রিয়তা যেসব নেতার থাকে তারা এইসব চিন্তাভাবনা করে না। বিএনপির মতো একটা বড় দলের চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার মতো কিছু নেই। পাশেই গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি ঠিকানার এই বাসাটি ভাড়া নেওয়া হয়েছে বিএনপির অফিস হিসেবে। এখান থেকে জাতীয় নির্বাচনে বিএনপিকে পরিচালনা করবেন তারেক রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিএনপির সাথে এ বিষয়ে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসব তথ্য জানান। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার বলেও জানান প্রেস সচিব। ডেইলি স্টার, প্রথম আলোর ঘটনায় চিহ্নিত সবাইকে ধরা হবে বলে জানানো হয়েছে। উপদেষ্টা পরিষদের রদবদল নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান প্রেস সচিব। রকনুজ্জামানের রিপোর্ট। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত বাজেট অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সংশোধিত বাজেটেও ঘাটতি থাকবে প্রায় ২ লাখ কোটি টাকা, যার ১,৩৬,০০০ কোটি টাকা দেশের ব্যাংক ও অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে। মূল্যস্ফীতি ১৪ পর্যন্ত বাড়লেও অর্থ বছরের শেষে ৭-এ নেমে আসবে বলে আশা করছে সরকার। রিভাইজ বাজেটের বিষয়ে আজকে
ক্যাবিনেটে অবহিতকরণ করা হয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিএনপির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার। তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি, সেটার বিষয়ে আমাদের সাথে তার যে তার পার্টির আলাপ হচ্ছে। এটা তার যতটুকু তারা চাচ্ছেন, যে সমস্ত মেজার পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে। এছাড়া হাদি হত্যাকাণ্ড, সংবাদ মাধ্যমে হামলা, দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ড, উপদেষ্টা পরিষদের পরিবর্তন, ভারতের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেন প্রেস সচিব। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নিয়ে 5 মার্কিন সিনেটরের চিঠির বিষয়টি নিশ্চিত না করলেও দলটির নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই বলে আবারও নিশ্চিত করেন প্রেস সচিব শফিকুল আলম। আমরা এই চিঠিটা আমি অন্তত দেখি নাই, আমি এই বিষয়ে জানি না, অ্যাওয়ার না। বাট আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে, তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। পুরো সরকার দীপুচন্দ্র দাসের ফ্যামিলির সাথে আছে, তার জন্য যা যা করার দরকার তাদের প্রয়োজন অনুযায়ী করা হবে। ওসমান হাদির বিষয়টা সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটা ইনভেস্টিগেট করছে। প্রথম আলোর ঘটনায় সোফার 31 জনকে অ্যারেস্ট করা হচ্ছে এবং প্রত্যেককেই ভিডিও দেখে, ভিজুয়ালস দেখে অ্যারেস্ট করা হচ্ছে এবং আরও যাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো সবাইকে আইনের আওতায় আনা হবে। ভবিষ্যতে 1 মিনিটও যেন ইন্টারনেট বন্ধ না হয়, বিটিআরসির জবাবদিহিতার এই বিষয়গুলো মাথায় রেখে কমিউনিকেশন আইনের সংশোধিত অধ্যাদেশের অনুমোদনও দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। শরীরদের আরও 9টি আসন ছাড়ল বিএনপি। দুপুরে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এসব আসনে দলের কেউ প্রার্থী হলে ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। এদিকে নিজ দল এলডিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে কুমিল্লা 6 আসনে ধানের শীষের টিকিট পেয়েছেন রেদওয়ান আহমেদ। এনডিএম থেকে পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে ঢাকা 13 আসন থেকে লড়বেন ববি হাজ্জাজ। বিস্তারিত শুভ মাহফুজের আরেকটি রিপোর্টে। বিগত সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে বিএনপির নেতৃত্বে সক্রিয় ছিল শরিক দলগুলো। সরকার পতনের পর নির্বাচনের ঘোষণা এলে সমঝোতার মাধ্যমে আসন ছাড়ছে বিএনপি। গত 2 দিনে 5 আসন ছাড়ার পর বুধবার আরও 9 আসন ছাড়ে বিএনপি। এর মধ্যে বগুড়া 2-এ মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর 1-এ মোস্তফা জামাল হায়দার, নড়াইল 2-এ ফরিদুজ্জামান ফরিদ, যশোর 5-এ মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী 3-এ নুরুল হক নূর, ঝিনাইদহ 4-এ রাশেদ খান, ঢাকা 12-তে সাইফুল হক, ব্রাহ্মণবাড়িয়া 6-এ জোনায়েদ সাকি ও কিশোরগঞ্জ 4 আসনে মনোনয়ন পেয়েছেন এহসানুল হুদা। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব জানান, এসব আসনে প্রার্থী দেবে না বিএনপি। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে আমরা যে সিদ্ধান্তগুলোতে একমত হতে পেরেছি সেই আসনগুলো সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি। রেদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আমার বিএনপিতে যোগ দিয়েছেন। তার জন্য আমরা কুমিল্লা 7 এই আসনটি আমরা তাকে দেওয়া হচ্ছে। তারা তাদের প্রতিক্রিয়া কেউ করবেন, আর যারা যোগ দিয়েছেন তারা বিএনপির প্রতীকে ধানের শীষে করবেন। তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করে সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না। এদিকে নিজ দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের টিকিট পেয়েছেন এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ ও এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। এর মধ্যে কুমিল্লা 7 আসনে রেদওয়ান আর ঢাকা 13 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ববি হাজ্জাজ। যেহেতু কর্নেল অলি আহমেদ দলের সভাপতি, তিনি একটু ভিন্ন মত পোষণ করেছেন, তো আমি ব্যক্তিগতভাবে এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথেই ছিলাম, তো আমি বিএনপিতে যোগদান করে বিএনপির প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এখন পর্যন্ত যুগপৎ শরিকদের জন্য 14টি আসন ছাড়ল বিএনপি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু ভোটের আয়োজন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেছে জামায়াতে ইসলাম ও এনসিপি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আচরণবিধির বিষয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দল দুটির নেতারা।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। সব দলকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল দুপুরে আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে নিজেদের উদ্বেগের কথা জানান। বলেন, নির্বাচন কমিশনের কোনো ভুলের কারণে যেন ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ পিছিয়ে না যায়। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যাতে এই ঘোষিত ডেট যেটা আছে এটার পরবর্তীতে যাতে ডেট না পিছায়, যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়। কারণ আওয়ামী লীগ বিভিন্ন ওয়েতে এবং ভারত বাংলাদেশে ডিস্টেবিলাইজ করে ইলেকশনটাকে পিছানোর চেষ্টা করতেছে। তা একজন প্রার্থী অলরেডি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমাদের যারা প্রার্থী রয়েছেন আমরাও তাদেরকে বলেছি যে আপনারা নির্বাচন কমিশনের যে বিধিমালাগুলো রয়েছে সেগুলো মেনে চলবেন, এবং সাথে সাথে নির্বাচন কমিশনকেও বলেছি যে সকল দলের প্রার্থীদের ক্ষেত্রে যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়। বিকালে জামায়াতের প্রতিনিধি দলও সিএসির সাথে দেখা করে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তারা তা জানতে চান নির্বাচন কমিশনের কাছে। ম্যানুয়ালি যে সমস্ত ব্যানারগুলো লাগানো হয়েছে, বিভিন্ন বিলবোর্ড ইত্যাদি ইত্যাদি, এর সাথে আবার ভার্চুয়াল অনেকগুলো আছে আমরা দেখলাম, ডিজিটাল যেটাকে বলা হয়। তো এগুলো ওনাদের পক্ষ থেকে যাতে অপসারণ হয় এবং একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য এই সমস্ত বিষয় আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। নির্বাচনী ক্যাম্পও কোনো কোনো জায়গায় আমরা বলেছি হয়েছে, তো ওনারা এগুলো নোট নিয়েছেন এবং এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ ওনারা গ্রহণ করবেন তারা বলেছেন। ইসি সচিব আক্তার আহমেদ জানান, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার। সংবর্ধনা হবে, রিটার্নিং কর্মকর্তার কাছে অনুমতি নিয়েছেন, রিটার্নিং কর্মকর্তা অনুমতি দিয়েছে আমরা জানি স্যার। তারপরে স্যার ওখানে কোনো আচরণ লঙ্ঘন হবে কিনা সেইগুলো আপনারা দেখভাল করবেন কিনা সেটা রিটার্নিং অফিসার দেখবেন। আমরা ওয়াকেবল না এটা কেউ বলতেই পারেন, আবার বলতে পারেন যে আপনাদের দিক থেকে তৎপরতা আর একটু ভালো হওয়া উচিত, সেটাও বলতে পারেন। এখন কে কোন ভাষায় ব্যবহার করেছেন এটা নিয়ে তর্কে না যেয়ে বরং আমরা সবাই আচরণবিধি মেনে চলবো, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানান ইসি সচিব। আসমা আক্তার নুপুর, বাংলাভিশন, ঢাকা। আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেছেন, এই সময় রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের মধ্যে ঐকমত্য তৈরি না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে নির্বাচন ব্যবস্থা সংস্কারের অগ্রগতি নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। ডক্টর দেবপ্রিয় বলেন, দেশের নাগরিকরা এখন অনেক বেশি সচেতন। নির্বাচন পরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা যদি ভোটারদের দেয়া কথা না রাখে তবে তাদের দেশে থাকাই মুশকিল হয়ে যাবে। অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে এটা নির্বাচনের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াবে বলেও জানান তিনি। সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা জানান, নির্বাচনকে কেন্দ্র করে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করেই সুষ্ঠু নির্বাচন করতে হবে। আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়। জুবায়ের রহমান চৌধুরী 1985 সালে জজ কোর্টে এবং 1987 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। 2003 সালের 27 আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। 2 বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। 2024 সালের 12 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের উপর আরেকটি মাস্টার্স করেছেন। আগামী 28 ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের কথা রয়েছে। 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের 25তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 17 বছর পর কাল দেশে ফিরছেন তারেক রহমান। ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন আজ। সংবর্ধনা সংক্ষিপ্ত ভাষণ শেষে মাকে দেখতে যাবেন এভার কেয়ারে। রাজধানীর 300 ফিটে একদিন আগেই সমবেত সারা দেশের বিএনপি নেতাকর্মী সমর্থকরা। উৎসব মুখর সভাস্থল। জনগণ নিরাপত্তা দেবে তারেক রহমানকে বলেছেন মির্জা আব্বাস।
তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিএনপির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এলডিপি ছেড়ে বিএনপিতে রেদোয়ান, মান্না, সাইফুল, সাকি ও নূর সহ 9টি আসনে ছাড়। এসব আসনে দলের কেউ প্রার্থী হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। তারেক রহমানের সংবর্ধনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে ইসিতে জামাত, ভারতের সহযোগিতায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, অভিযোগ এনসিপি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30। এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।